নমস্কার। নকশি খাতায় আপনাদের সব্বাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম 'মা'। লেখা শ্রদ্ধেয়া লেখিকা আশালতা সিংহ। প্রথম নবজীবনের সূত্রপাত হইল সরম রাগ রক্ত এক গোধূলি বেলায়। ফাল্গুনের স্নিগ্ধ উদ্ভাসিত অপরাহ্ন, গোধূলি লগ্নে বিবাহ। বেলা পড়িয়া আসিতে না আসিতেই কনের মা আসিয়া তরুণী মহলে তাড়া দিলেন। ওরে, তোরা বাজে গল্প রেখে এবার কনে সাজাতে বস না মা, গোধূলি লগ্নে বিয়ে, দেরি আর কত? সময় হয়ে এলো বলে। চপলাদি ভাই, তুমি সেই নটরাজ শাড়িখানা বার করো। কি বলছো? বেনারসি না পরলে বিয়ে হবে কেমন করে? না না, আজকাল আর ওসব চলন নেই। কালে কালে দিন সময় কতই না বদলে যায়। এই দেখো না, আমাদের সময় বিয়ের চেলি বলে যে কাপড় দেওয়া হতো, সে কেবল হাতে কাটা সুতোর একখানা কাপড় মাত্র। হলুদ দিয়ে সধবারা তার পাড় রাঙিয়ে দিত। আর দেখ, সোনার সঙ্গে মিলিয়ে বেশ করে ফুলের গয়না পরিয়ে দিস। চুল এখন বিনুনি করে বাঁধতে নেই, এলো খোঁপায় রেশমি ফিতে জড়িয়ে দিস। ফুল চন্দন এবং রত্নালঙ্কারে সুন্দরী অরুণাকে যখন মেয়েরা অপূর্ব সাজে সাজাইয়া তুলিল, তখন সূর্য অস্ত যাইতেছে। রাঙা আভায় চারিদিক ছাইয়া গেছে। অদূরে বিপুল বাদ্যোদ্যমের সহিত বর আসিবার বাজনা শোনা যাইতেছে। বেলা অরুণার কানের কাছে মুখ আনিয়া ফিসফিস করিয়া কহিল, আজ বাসরে শেলির অনুবাদ সেই গানখানা গাস ভাই। নিঝড় মিশিছে তটিনীর সাথে, তটিনী মিশিছে সাগর সনে। কনের মাসি আসিয়া কহিলেন, এখন গল্প করিস নে অরু, গৌরী পুজোয় বস। নটরাজ শাড়ি পরেছিস, নৃত্য তাণ্ডব শিব কাপড়ের রেখায় রেখায় শাড়ির পাড়ের ভাঁজে ভাঁজে পায়ের তলায় লুটোচ্ছেন। যদি জীবনে এমনই পেতে চাস, শিগগির গৌরী পুজোর আসনে গিয়ে বস। বিয়ে পাশ কনেরও গৌরী পুজো না করলে পরিত্রাণ নেই। কনে অরুণা লজ্জিত হইয়া কহিল, আমি কি করব না বলেছি? অরুণার বয়স বেশি নয়, 18 ছাড়াইয়া সবেমাত্র 19-এ পড়িয়াছে। শিশুকাল হইতে তাহার তীক্ষ্ণ বুদ্ধি এবং অপরিসীম মেধাবী চিত্ত। তাহাদের পরিবার উন্নত ও উদার। পিতা কখনো কন্যা এবং পুত্রকে প্রভেদ করেন নাই। মাতা তাহাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সহিত সযত্নে গৃহের কাজ, পরিজনের সেবাযত্ন শিখাইয়াছেন। সেই তাহাদের বড় আদরের, বড় গর্বের অরুণার আজ বিবাহ। যে ছেলেটির সহিত স্থির করিয়াছেন, সে প্রতিযোগী পরীক্ষায় প্রথম হইয়া ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়াছে। নাম সন্তোষ। দেখিতে অতিশয় সুশ্রী। বাসর রাত্রিতে অরুণার মুখে ইংরেজি এবং বাংলা 2 রকম গানই সন্তোষ কুমার শুনিতে পাইল। এসরাজের মিড় টানার তারিফ করিল। সেতারের গথ মুগ্ধ অভিভূত হইয়া শুনিল এবং 49 বর্ষীয়া তন্বী সুন্দরীর হাত হইতে ফুলের বরণমালা পাইয়া নিজের জীবনকে ধন্য মানিল। নিজের ভবিষ্যৎকে সুখ স্বপ্নের সহিত উপমিত করিল। অরুণার মুখেও লজ্জিত অপরূপ আভার সহিত সুখের একটা ব্রীড়া চঞ্চল আন্দোলন দেখা গেল। তারপরে পিতৃগৃহ ছাড়িয়া শ্বশুরবাড়িতে আসিয়া অরুণা দেখিতে পাইল ছোট্ট সংসার। তাহার স্বামীর মা ছাড়া আর কেহ নাই। আর তাহার বিধবা শাশুড়িরও এই একমাত্র ছেলে ছাড়া অন্য কোনো সুখ, অন্য কোনো অবলম্বন, অন্য কোনো ছেলে মেয়ে নাই। তাহার স্বামী জীবনের এই 25টা বছর মা ছাড়া আর কাহাকেও জানিত না। মা আসিয়া চোখের জল, বোধ করি আনন্দাশ্রু, মুছিতে মুছিতে বউ বরণ করিয়া ঘরে তুলিলেন। ফুলশয্যায় রাত্রিতে অজস্র ফুলে সমাচ্ছন্ন কক্ষে নিভৃতে বসিয়া সন্তোষ কুমার মিনতি করিয়া কহিল, আচ্ছা অরুণা, আস্তে আস্তে একটা গান করবে? কি যে মিষ্টি লেগেছে তোমার গান, বলতে পারি নে। অরুণা সংকোচে এবং সুখে কিছুকাল নিঃশব্দে রহিল। তাহার পর মৃদু কণ্ঠে কহিল, কিন্তু আমি তো শুধু গলায় গান করতে পারি নে। তোমাদের এখানে এসরাজ কিংবা হারমোনিয়াম নেই? সন্তোষ ব্যস্ত হইয়া বলিল, তবে থাক, না, ওসব যন্ত্রের মধ্যে কোনোটাই এখানে নেই। তাছাড়া মা জানতে পারলে অসন্তুষ্ট হবেন। কি বলছো বুঝতে পারছি নে। গান বুঝি উনি পছন্দ করেন না? সন্তোষ অত্যন্ত লজ্জা পাইয়া কহিল, কি যেন, সেকেলে মানুষ,
ওদের সংস্কারে আঘাত দেওয়া, তাই তো আমি বলছিলুম, বাজনা না হলে যদি না চলে, থাক। যদি এমন হতে পারত, তুমি গুনগুন করে গাইতে, কেবল তুমি আমি ছাড়া কেউ শুনতে পেত না। অরুণা চুপ করিয়া রহিল, কিন্তু নিমেষের মধ্যে তাহার পরিপূর্ণ সুখের মাঝে একখানি ছায়াপাত হইল। সে তীক্ষ্ণ বুদ্ধিমতী, তখনই বুঝিয়া লইল এখন হইতে অনেক বিধিনিষেধের মধ্যে তাহাকে বাস করিতে হইবে। গান শুনিতে এমন ভালোবাসা সত্ত্বেও স্বামী যখন এতই সহজে আপনাকে দমন করিয়া লইলেন, মায়ের সংস্কারে পাছে এতটুকু আঘাত লাগে বলিয়া ও পথ দিয়াও গেলেন না, তখন তাঁহারই স্ত্রী হইয়া অতঃপর তাহাকেও অনেক কিছু হইতে নিবৃত্তি শিখিতে হইবে। ক্ষণকাল পরে আস্তে আস্তে কহিল, আচ্ছা, আমার সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমেই হোক, আমি যে বিএ পাশ করেছি, এ খবরটা কি মা জানেন না? জানেন বই কি, আমি কিছুতেই বিয়ে করতে সম্মত হচ্ছিলুম না, অথচ প্রায় ২-৩ বছর আগে থেকেই মা ক্রমাগত তাড়া দিচ্ছিলেন। শেষে তোমার অজিতদা তোমার সঙ্গে সম্বন্ধ আনলেন। তাঁর কাছে সব কথা শুনে আমার এমন ভীষণ লোভ হলো, তার উপর তোমার ফটোখানা দেখেই মার কাছে প্রায় নিমরাজি গোছের হয়েছি এমনই ভাব প্রকাশ পেল। মা হাতে স্বর্গ পেলেন। তুমি যদি এমএ পিআরএস হতে, তাহলেও তিনি বোধ করি লেশ মাত্র আপত্তি করতেন না। মা তোমাকে খুব ভালোবাসেন, নয়? আর তুমি? আমি? এতদিন আমার জগতে একটি মাত্র সূর্য ছিল, তাঁকে ছাড়া বিশ্বজগতে আর কিছুই জানতুম না। আজও তাই জানি, কেবল তার সঙ্গে তোমাকেও জেনেছি। আমার জীবনের আকাশে চাঁদ উঠল। তরুণী নববধূ খুব সুখী হইতে পারিল না। আজ মিলন মহোৎসবের রাত্রিতে যে কেবল একটিমাত্র মুখকে কেন্দ্র করিয়াই আরতি হইবার কথা, সেখানে চাঁদের স্নিগ্ধ কিরণ বর্ষণের কাছে সূর্যের আলো তো স্থান পাইবার কথা নহে, সে যে একেবারে অনাবশ্যক। ২ বৎসর পরের কথা বলিতেছি। অরুণার স্বামী রংপুরে বদলি হইয়া আসিয়াছেন। এই স্থানটার জলবায়ু তেমন ভালো নহে, ম্যালেরিয়ার প্রকোপ আছে। সময়টা পৌষ মাস, শীতের কনকনে হাওয়া দিতেছে। বসিবার ঘরে আরাম কেদারায় পায়ের উপর শাল চাপা দিয়া সন্তোষ বসিয়া আছে, এবং অদূরে স্টোভ ধরাইয়া অরুণা ওট পরিচ তৈয়ারি করিতেছে। ডাক্তারের কাছে শুনিয়াছিল এই বস্তুটা নাকি অত্যন্ত উপকারী ও বলকারক, তাই সন্তোষের জন্য করিতেছিল। তাহার স্বামীর আশ্বিন মাসে ম্যালেরিয়া হইয়াছিল, তাহার পর অরুণা যথাসাধ্য চিকিৎসা করাইয়াছে। ২০ দিনের ছুটি লইয়া তাহাকে হাওয়া বদলাইতে পুরী পাঠাইয়াছে। তথাপি তাহার দৃঢ় বিশ্বাস তিনি এখনো সারিয়া উঠিতে পারেন নাই। সন্তোষ চেয়ারে চুপ করিয়া পড়িয়াছিল এবং মাঝে মাঝে আর চোখে স্টোভটার পানে চাহিতেছিল। তাহার সমস্ত মন আকুল হইয়া উঠিয়াছিল এক পেয়ালা সোনার রঙের সুন্দর গরম চায়ের জন্য। কতদিনের অভ্যাস, কিন্তু জানে অরুণার কড়া শাসনে তাহা হইবার জো নাই। তাহার বদলে খাইতে হইবে দুধ এবং চিনি দিয়া তৈয়ারি করা বিশ্রী বিস্বাদ ওটপরিচ। একসময় আর থাকিতে না পারিয়া কহিল, আচ্ছা, বিকেলে না হয় খাবো না, কিন্তু কেবল সকালবেলায় যদি খুব পাতলা এক পেয়ালা চা খাই, তাতে কি কিছু আসে যায়? ম্যালেরিয়ায় চা উপকারী। অরুণা হাতের কাজ রাখিয়া স্বামীর মুখপানে চাহিয়া কহিল, কে তোমাকে বলেছে? তাছাড়া তোমার তো ম্যালেরিয়া সেরে গেছে, যা আছে সে কেবল দুর্বলতা। চায়ে কি পুষ্টিকর জিনিস আছে আমাকে বোঝাও দেখি। সন্তোষ কি বুঝাইবে কিছুই যখন স্থির করিয়া উঠিতে পারিতেছে না, এমন সময় চাকরটা দ্বার প্রান্ত হইতে কহিল, মা একবার ডাকছেন বাবু। যাই, শুনে আসিকে। সন্তোষ উঠিল, কিন্তু বেশি দেরি করো না যেন, সমস্ত জুড়িয়ে জল হয়ে যাবে। মায়ের মহল বাড়ির দক্ষিণ দিকে, একখানি তার শয়নঘর, আর একখানি ছোট ঘরে পূজা আহ্নিকের সাজ সরঞ্জাম আছে। আর তাহারই এক পাশের একখানা ঘরে সংসারের স্পর্শ বাঁচাইয়া সুচিতা রক্ষা করিয়া তার রাঁধিবার আয়োজন, ক্ষুদ্র ভাঁড়ার, আরও টুকিটাকি কত জিনিস। সন্তোষ সামনের ঘরখানায় ঢুকিবা মাত্র দেখিতে পাইল শ্বেতপাথরের থালাতে ফুলকো লুচি, কপি ভাজা, বাঁধাকপির তরকারি, পায়েস রাখিয়া মা পাখা হাতে বাতাস করিতেছেন।
চাকর আনন্দর হাতে ধূমোত্থিত চায়ের পেয়ালা। সন্তোষ আর কথাটি মাত্র না কহিয়া পেয়ালার জন্য হাত বাড়াইয়া দিয়া আসনে বসিয়া পড়িয়া কহিল, আজ কি ব্যাপার মা? ব্যাপার কিছুই নয় বাছা, কাল বিকেলে তোর ঘরের দিকে গেছলুম, দেখি বৌমা খোলা শুদ্ধ ডিম শাক পাতা কতকগুলো কি সেদ্ধ করে তোকে দিচ্ছেন, আর লাল মোটা রুটি। জিজ্ঞেস করতে বললেন এই সবেতেই গায়ে বল হয়। আজকালকার ডাক্তারেরা নাকি বার করেছেন কোনো জিনিসের খোসা ফেলতে নেই, ময়দা চেলে পরিষ্কার করতে নেই, ডিম ভালো করে সেদ্ধ করতে নেই। মা গো, ওইসব অখাদ্য কুখাদ্যগুলো খেতে তোর কষ্ট হয় না সন্তোষ? সেই যে এতটুকু বেলা থেকে দেখছি দুবেলা ঠিকমতো চাটি না পেলে রাগারাগি করতিস, কিন্তু বৌমা বললেন, আমি নিয়ম করে দিয়েছি চায়ের বদলে ওট আর একবেলা ওভালটিন। অত সবের নামও জানি নে। সন্তোষ অনেকদিন পরে মায়ের হাতের রান্না পরম তৃপ্তির সহিত খাইতে খাইতে কহিল, আমিও জানি নে মা, এদিকে যে প্রাণ যায়, সারা দিন ওই নিয়ে আছে। কবে কোনকালে আমার একটুখানি জ্বর হয়েছিল, সেজন্য আজও আমাকে এবেলা একরকম ওবেলা একরকম ওষুধ খেতে হচ্ছে। তাছাড়া না বাছা, তা বলো না। বৌমা আমার গুণবতী, কেমন করে স্বামী সেবা করে তা তো চোখের উপর স্পষ্টই দেখতে পাচ্ছি। তবে আমরা সেকেলে মানুষ, আমাদের মনে হয় যা খেয়ে তৃপ্তি পায় তাই করে দিই। তৃপ্তিতেই অনেকখানি কাজ হয়, রাত দিন ডাক্তারি কেতাব ঘেঁটে কি হবে? আনন্দর কাছে অরুণা সকালবেলার সমস্ত ব্যাপারটা সালঙ্কারে শুনিল। তাহার পর একটি নিঃশ্বাস ফেলিয়া কহিল, আনন্দ, ও ঘর থেকে আমাকে সেলাইয়ের কলটা এনে দাও, আর পুরনো শার্ট আর মোজাগুলো। সন্তোষ যখন কাছারি হইতে আসিল তখন প্রায় সন্ধ্যা হইয়া আসিয়াছে। তথাপি সেই প্রায়ান্ধকার আলোকেও স্ত্রীকে ঝুঁকিয়া পড়িয়া সেলাই করিতে দেখিয়া কহিল, ওগো, মুখ তোলো, কি এত জরুরি সেলাই যে চোখ দুটিকে এমন করে পীড়ন করছ? অরুণা মুখও তুলিল না, কথাও বলিল না। সন্তোষ সেলাইয়ের কলের কাছে সরিয়া আসিয়া তাহার একটা হাত চাপিয়া ধরিয়া কহিল, আমাকে কেন এত উতলা করো তুমি? বলো, কথার উত্তর দাও। স্বামীর গভীর প্রেমার্থ দৃষ্টির দিকে তাহার অভিমান করুণ চোখ তুলিয়া সে কহিল, কি হয়েছে? কেন আমাকে তুমি এমন করে নিলে অরুণা? সারাদিন ভাবছ আমার শরীর কিসে ভালো থাকবে, সমস্ত সময়টা লাগিয়েছ আমার সেবা করতে, আমার পথ্য তৈরি করতে, আমার আরামের শত সহস্র তুচ্ছাতি তুচ্ছ খুঁটিনাটিতে। আবার বিকেলে যে সময়টা তোমার খোলা হাওয়াতে বেড়ানো উচিত, তখন অন্ধকার ঘরের কোণে বসলে আমারই কতকগুলো জামাকাপড় মেরামত করতে। বলো, তোমাকে কি শাস্তি দেওয়া যায়? সকালের ব্যাপারটা মনে পড়িতেই অরুণার অভিমান শতধা হইয়া উঠিল। কহিল, আমার সেবাকে তুমি তো অত্যাচারী মনে করো, তাই? না গো, তা মনে করি নে। আমাদের বাগানে রোজ সকালবেলায় সেই যে একটুখানি গোলাপি রঙের স্থলপদ্ম ফোটে, দেখেছ তো? তোমার সেবাকে আমি ঠিক তাই ভাবি, কেবল কুণ্ঠিত হই নিজের অযোগ্যতা ভেবে। তুমি কেবল কাব্য করে কথা বলতেই শিখেছ, তাই যদি না হবে তাহলে সকালবেলায় আমাকে না জানিয়ে মায়ের মহলে যে চা খেয়ে এলে, আর যা তোমার পক্ষে খুব অপকারী সেই সব খেলে। একবারও ভাবলে না আমি এই নিয়ে কত ভেবেছি, কত পড়েছি। জানো, শরীর ভালো রাখতে হলে আমাদের কোন কোন শ্রেণীর ভিটামিন কতখানি করে খাওয়া দরকার? ধরো, আধ সেদ্ধ ডিমের মধ্যে, শাকসবজি সেদ্ধ, অপরিষ্কার মোটা আটার রুটির মধ্যে। সন্তোষ একটুখানি হাসিয়া কহিল, মা তোমার মতো বিদুষী নন, অত হাইজিনও জানেন না, অত পড়াশুনোও নেই। তবুও তিনি যে মা, এ কথাটা ভুলে যাচ্ছ কেন? আমি তাঁর যত্ন করে রাঁধা খাবার না খেলে তাঁর মনে কতখানি লাগতো, তাকে বুঝতে পারো না? অরুণা অস্ফুট স্বরে বলিয়া ফেলিল, আর জেনেই বা কি করব? অজ্ঞ সেকেলে মেয়ে মানুষের মনের ধারা বদলানো যায় না, কিন্তু তুমি। সন্তোষের চোখের কোমলতা শুকাইয়া উঠিল। অরুণার ধৃত হাতখানা সে ছাড়িয়া দিয়া কহিল, আর আমি কি? আমিও সেই অজ্ঞ সেকেলে মেয়ে মানুষের ছেলে। অরুণা, নিজের মনের মাঝে একটু বিনয় রেখে যদি বুঝতে শিখতে মানুষকে, তাহলে বুঝতে। অরুণা কাঁদো কাঁদো হইয়া কহিল, মায়ের বিষয় কোনো কথা হলেই তুমি যেন ক্ষেপে ওঠো।
তোমার সমস্ত যুক্তি বুদ্ধির লোপ পেয়ে যায়, কিন্তু আমি তার উপর কখনো কোনো দুর্ব্যবহার করিনি। আমি কেবল বলতে চাইছিলুম, যতই স্নেহ থাক, তার সঙ্গে জ্ঞান আর শিক্ষার দরকার। এই যে সেবারে তোমার টাইফয়েডের সময় দুজন নার্স আর আমি দিবারাত্রি তোমার কাছে থাকতুম। ঘন্টায় ঘন্টায় ওষুধ, ফলের রস, টেম্পারেচারের চার্ট সমস্তই আমি নিয়মিত করে যেতুম, অত মনের উদ্বেগ সত্ত্বেও। কিন্তু তোমার মা দিন আর রাত 24 ঘন্টা অনাহারে উপবাসী হয়ে ঠাকুর ঘরে আর তুলসীতলায় পড়ে থাকতেন, কোনোই কাজে আসতেন না। সন্তোষ কাছারির পোশাক বদলাইতে বদলাইতে কহিল, তুমি বুঝতে পারবে না অরুণা। কি বুঝতে পারবো না? এই জানিয়ে আমার সঙ্গে তর্ক করছো? তুমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বৃত্তি পেয়ে মেয়েদের মধ্যে ফার্স্ট হয়ে বিএ পাশ করেছ। তারপরে যদি এমএ পড়তে, তারপরে যদি পিআরএস হতে, তবুও পারতে না। কিন্তু একদিন হয়তো বুঝবে। তাই নাকি? কবে বুঝবো? সহসা অকৃত্রিম হাস্যে অরুণার মুখ উদ্ভাসিত হইয়া উঠিল। বলিল, যাও যাও, আর ঝগড়া করতে হবে না। কোন দিকে যে আমাকে ঠেলে নিয়ে যাচ্ছ, এইবারে অনেকটা বুঝতে পারছি। বুঝতে পারছ? আচ্ছা দাঁড়াও, আরও ভালো করে বলছি। তাহার কানের কাছে মুখ লইয়া গিয়া মিষ্টস্বরে কহিল, কবে বুঝতে পারবে জানো? যেদিন মা হবে। অরুণা এবারে সত্য সত্যই অভিমান ভুলিয়া গিয়া হাসিয়া ফেলিয়া কহিল, আচ্ছা থামো, কিন্তু চা খাবার অতই যদি লোভ, একটিবার মুখ ফুটে আমাকে বললেই পারতে। এবেলা তুমি আসবার আগেই আমি লিপটন থেকে সবচেয়ে ভালো চা নিয়ে রেখেছি। যখন ও জিনিস না খেয়ে থাকতেই পারবে না, তখন যতদূর সম্ভব ভালো করে তৈরি করে দিই। তুমি হাত মুখ ধুয়ে পাখার তলায় একটুখানি বসো, আমি 5 মিনিটেই হাজির করে দিচ্ছি। মিনিট 15 পরে স্বামীর সম্মুখে চা ও খাবারের থালাটা অগ্রসর করিয়া দিয়া অরুণা কহিল, তখন আমার কথায় হয়তো রেগে গেলে, কিন্তু সত্যি করে বলো তো, আমাকে কতখানি ছাড়তে হয়েছে? কিসের? বাবা শখ করে কত গান শেখালেন। বিয়ের আগে বাপের বাড়িতে আমার অবসর ছিল না। আজ এদের বাড়িতে গান শোনাবার স্বনির্বন্ধ নিমন্ত্রণ, কাল ওরা আসবে গান শুনতে, পরশু যেতে হবে অমুক পার্টিতে। কিন্তু অত যে, সে সমস্তই বিয়ের সঙ্গে জলাঞ্জলি হয়ে গেল। তাও অনেকের শুনেছি স্বামী গান ভালোবাসেন না, ও সকল বিষয়ে রুচি নেই। কিন্তু আমার তা তো নয়। তুমি এত ভালোবাসো, তবু মায়ের জন্যে। কিন্তু অরুণা, সেই যে গভীর রাত্রিতে কোনো কোনো দিন চাঁদ অস্ত গেলে ছাদের ম্লান অন্ধকারে তোমাকে দিয়ে এসরাজ বাজিয়ে তোমার মৃদু কণ্ঠের একটুখানি গান শুনি, আমার পক্ষে সেই অমৃত। তার বেশি আমি চাই নে। অরুণা, তুমি কিছু মনে করো না। আমি জানি প্রকাশ্যে অনেকের সামনে গান বাজনা করলে মা মুখে কিছু বলবেন না, কিন্তু মনে মনে অত্যন্ত আঘাত পাবেন। এই একটুখানি দুর্বলতা তার তুমি মেনে চলো। ভেবে দেখো, তিনি তোমাকে কত স্নেহ করেন। পারতপক্ষে কখনো কোনো বিষয়ে তোমাকে ক্লেশ দেন না। গান বাজনা কি আর খারাপ জিনিস? তবে কি জানো, সেকেলে মানুষ, ওরা আবাল্য যে শিক্ষা এবং সংস্কারের মধ্যে মানুষ হয়ে এসেছেন, আজ সেটা এক নিমেষে কাটিয়ে উঠবেন কি করে? আর করবেই তো ভবিষ্যতে। আমার যদি মেয়ে হয়, তাকে আমি খুব গান শেখাবো। কেবল যে কটা দিন মা আছেন, একটু মানিয়ে চলা, এই মাত্র। অরুণা কিছুক্ষণ নির্নিমেষে তাহার স্বামীর পানে চাহিয়া থাকিয়া কহিল, আচ্ছা, তোমার মায়ের প্রত্যেক বিষয়ে তোমার এত সতর্ক সজাগতা, এমন সেনের মতো তীক্ষ্ণ দৃষ্টি, এক এক সময় বুঝতে পারিনি সত্যি। বুঝতে নিশ্চয়ই পারবে কোনো সময়। ছোটবেলাকার কত কথাই কত সময় মনে পড়ে যায়। আমার স্কুল থেকে ফিরতে 4টে বেজে যেত। 3টের সময় থেকে স্টোভে কম আঁচে চায়ের জল চড়িয়ে রেখে মা পথের দিকের জানালাটার কাছে দাঁড়িয়ে থাকতেন। শীতের দিনে আমি ঘুমিয়ে পড়লে ভোরে পাছে ঠান্ডা লাগে সেই ভয় রাত্রি থেকে মাথার কাছে ওয়েস্টকোট, অলস্টার, জুতো, মোজা গুছিয়ে রাখতেন। অরুণা হঠাৎ উঠিয়া পড়িয়া খাবারের আলমারিটা গুছাইয়া রাখিতে রাখিতে কহিল, তোমার খাওয়া হলো? চলো একটু বাগানে বেরিয়ে আসি গে, আমার হাতের কাজকর্ম সারা হয়ে গেছে। আমার জিরানিয়ামের গাছটায় একটা নতুন কুঁড়ি হয়েছে জানো, আর আর রজনীগন্ধার একটি গুচ্ছ যা চমৎকার ফুটেছে, সন্ধেবেলায় তুলে এনে ফুলদানিতে করে তোমার লেখার টেবিলে রেখে দেবো।
আরও ২ বছর পরের কথা। বৎসরখানেক হইল অরুণার শাশুড়ির কাশীপ্রাপ্তি হইয়াছে। সে বৎসর গ্রহণের স্নান উপলক্ষে পুত্র এবং পুত্রবধূর সঙ্গে তিনি কাশীর গঙ্গা তীরে স্নান করিতে যান। তীর্থের মোহ তাহাকে এমনই পাইয়া বসিল যে গ্রহণ ফুরাইল, সন্তোষের ছুটি ফুরাইল। সে আসিয়া মাকে কহিল, মা, এবারে ফিরে না গেলে মুশকিল, পরশু আমাকে কাছারিতে যোগ দিতে হবে। সন্তোষের মা কহিলেন, তোরা যা বাছা, আমি আরও ২ মাস থাকি। রাঙাদি আছে, কায়েত পিসি আছে। আহা, কি চমৎকার! বাবার আরতি দর্শন, দশাশ্বমেধ ঘাটে কথকতা, গঙ্গা স্নান। সন্তোষ ২-১বার ইতস্তত করিয়া কহিল, আচ্ছা, তাহলে তোমার বউ তোমার কাছে থাক, তোমাকে দেখাশুনো করবে। একা এ বয়সে কি তোমার থাকা হয়? কিন্তু সন্তোষের মা কথাটা একেবারে হাসিয়া উড়াইয়া দিলেন। পাগল হয়েছিস সন্তোষ? বৌমাকে এখানে রেখে একা তুই থাকতে পারবি ওই শূন্য ঘরে? যে নাকি আবার একবার আমার বৌমার হাতের সেবা যত্নের স্বাদ পেয়েছে, সে পারবে থাকতে ঠাকুর চাকর নিয়ে একা বাড়িতে? সন্তোষ ও অরুণা ফিরিয়া আসিল। তাহার দিন ১৫ পরে হঠাৎ তারে খবর পাইল, মা আরতি দেখিয়া বাসায় ফিরিয়া বুকে বেদনা বলিয়া হঠাৎ শুইয়া পড়েন। তাহার ঘণ্টা ২ পরেই হার্ট ফেল হইয়া সব শেষ হইয়া যায়। যাক, এ সকল অতীতের কথা। এখন বর্তমানে ঘড়িতে প্রায় ৮টা বাজে। সময়টা শীতকাল। অরুণার শয়নকক্ষের একাংশে দোলনায় পশমের মোজা এবং টুপিতে আপাদমস্তক আবৃত হইয়া একটি নবজাত শিশু শুইয়া আছে। টেবিলের উপর ঝুঁকিয়া পড়িয়া আলোর নিকটে পশম এবং কাঁটা লইয়া অরুণা কি একটা বুনিতেছে। সন্তোষ বোধ করি বাহিরে গিয়াছিল, এই মাত্র বেড়াইয়া ফিরিয়া আসিল। আলনায় ছড়ি ও ওভারকোটটা রাখিয়া দিয়া কহিল, কি করছো? খোকা ঘুমিয়েছে। তাহলে এই অবসরে একটা গান শোনাও না অরুণা। মনটা তেমন ভালো নেই, তোমার গান শুনতে ইচ্ছে করছে। না না, খোকার এই মাফলারটা আমাকে আজকালের মধ্যেই শেষ করতে হবে। একজোড়া মোজাও বোনা চাই শিগগির, যা ঠান্ডা পড়েছে। সন্তোষ হাসিয়া ফেলিয়া কহিল, খোকার পোশাকে একটা আলমারি বোঝাই হয়ে গেছে। ওর কজোড়া মোজা আছে বলো তো? গুনে শেষ করে উঠতে পারো? এইটুকু ক্ষুদে মানুষটি কতই পরে শেষ করে উঠতে পারবে? অরুণা নিবিষ্ট মনে সেলাই করিতে করিতে কহিল, না না, তুমি বুঝছো না। আছে অনেকই, কিন্তু সব দিক দিয়ে সুবিধে হয় ঠিক এমনটি বেশি নেই। কোনো জামাটার হয়তো রঙটা এত বেমানান, কোনটা যদি বা পছন্দসই হয়, গায়ে ঢিলে হয়, পরাতে গেলেই ঢলঢল করে, সে ভারী বিশ্রী দেখায়। সন্তোষ অন্যমনস্ক হইয়াছিল। বাহিরের শীতার্ত অন্ধকার রাত্রির দিকে চাহিয়া কহিল, অরুণা, একটা কানাড়া সুর গাও না, সেই যে নীরব করে দাও হে তোমার। ওই যা, তোমার সঙ্গে গল্প করতে গিয়ে আমার ঘর পড়ে গেল। বড্ড বকাও তুমি। না না, গান এখন নয় গো, লক্ষ্মীটি, অন্য সময় শুনবে। তুমি জানো না খোকাটা কি দুষ্টু আর কি পাতলা ওর ঘুম। একটু গানের শব্দ পাবে কি ঘুম ভেঙে যাবে, উঠে যে আমাকে জ্বালাতন করবে। এখন আমার কত কাজ বাকি রয়েছে যে, খোকার চাদরগুলো ইস্ত্রি করে রাখতে হবে, ওর দুধ খাবার বোতলটা ধুয়ে রাখতে হবে। কি বলছো? কেন, ঝি আছে কি করতে? ও মা, কি যে বলো, ঠিক ঠিকানা নেই তার। শুনলে না, সেদিন ডাক্তার দাস বলে গেলেন নিজের মুখে যে ছেলেদের খাওয়ানোর বোতল আর তার রবারের মুখগুলি যেন মা লক্ষ্মীরা নিজের হাতে পরিষ্কার করে ধুয়ে রাখেন, ঝি চাকরের হাতের ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে না বসে থাকেন। এর থেকেই যত। তাহলে তোমার একেবারেই অবসর নেই বলো? সন্তোষের মুখে চাপা হাসির উজ্জ্বলতা। হাসছ যে বড়, সে কি আর বলে দিতে হবে? নিজের চোখেই দেখতে পাচ্ছ না? দুজনেই কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। অরুণা সেলাই করিতে করিতে মুখ না তুলিয়াই সহসা কহিল, আহা, আমার শাশুড়ি যাওয়ার আগে যদি খোকাকে দেখে যেতে পেতেন, তার বড় সাধ ছিল। সন্তোষের বুকটা ধক করিয়া উঠিল, মনের মধ্যে একটা যন্ত্রণার মোচড় দিয়া উঠিল। অরুণা হাতের সেলাই ফেলিয়া নিঃশব্দ লঘু পদসঞ্চারে উঠিয়া খোকার দোলনার নিকট গিয়া
তাহাতে মৃদু মৃদু দোলা দিতে দিতে অস্ফুট স্বরে কহিল, তোমার যে কত লেগেছে তা বুঝতে পারি। আমি তো ভাবতেই পারি নে খোকার জীবনে এমন এক সময় আসবে যখন আমি থাকব না। অথচ জানি জগতের নিয়মে তাই হয়ে আসছে। এইটুকু ছেলে, এত নিঃসহায়, এখন আমি একদণ্ড না দেখলে ওর চলে না। অথচ একদিন অরুণা দোলনায় একটুখানি দোল দিয়া পালঙ্কের উপর খোকার শয্যার শিয়রের কাছে একটি টিপয় তাহার ছোট গরম ওভারকোট, শাল, মোজা এবং টুপি গুছাইয়া রাখিতে লাগিল। জানো, খোকার বড় সর্দি হয়েছে। কি করে যে ঠান্ডা লাগালো বুঝতে পারিনে। এত সাবধানে রাখি তবু। এই দেখো না, সকালে খুব ভোরে ওর ঘুম ভেঙে যায়। পাছে ওকে তুলে নিয়ে কাপড় জামার আলনার কাছে গিয়ে পরাতে গেলে ঠান্ডা লাগে, সেই ভয়ে মাথার কাছে সব গুছিয়ে রাখছি। শহরে ঘরে ঘরে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে। কি যে হবে তাই ভাবছি। অত কেন যে ভাবো বুঝতে পারিনে। ওসব কিছুই হবে না খোকার। ও কেবল তোমার কল্পনার ভয়। তাহার পরে দিন 15 কাটিয়া গেছে। কয়েকদিন হইতে দুর্জয় শীত এবং তাহার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়িতেছে। সন্তোষের বাড়ির সামনে একখানা মোটর দাঁড়াইল। বাহিরের সদরের ঘরে আলো জ্বলিতেছে, কিন্তু ঘরে কেহ নাই। গৃহস্বামী অত্যন্ত অস্থির হইয়া বারান্দায় পায়চারি করিয়া বেড়াইতেছিলেন। মোটর দাঁড়াইবার শব্দ শোনা মাত্র সন্তোষ তাড়াতাড়ি গেটের কাছে নামিয়া আসিল। সিভিল সার্জন এবং একজন নার্স গাড়ি হইতে নামিলেন। আপনি আরও একজন নার্সের জন্য আমাকে ফোন করেছিলেন, মিস্টার বসু? হ্যাঁ, আর একজন নার্স ভারী দরকার। আমার স্ত্রী আর কিছুই পেরে উঠছেন না। তিনি মনে ভয়ানক উৎকণ্ঠায় একরকম পাগলের মতো হয়ে গেছেন। তাঁর উপর নির্ভর করে সেবা শুশ্রূষার কোনো কাজে আর তাঁর হাতে ছেড়ে দেওয়া যায় না। খোকা এখন কেমন আছে? আমি আমি কিছুই বুঝতে পারছি নে। চলুন ভিতরে গিয়ে দেখবেন চলুন। আমার মনে হচ্ছে ওর নিঝুম ভাবটা আরো বেড়েছে। নার্সকে আহ্বান করিয়া বলিল, আসুন মিসেস রায়। ওহ, কি শীত আর বাদল পড়েছে। রোদ না উঠলে মনে একটুও আশা হচ্ছে না। আপনি মনে করছেন আমাদের কুসংস্কার, কিন্তু তা নয়। আমার কেন জানি না খালি খালি মনে হচ্ছে রোদ না উঠলে। কি বাজে বকছেন মিস্টার বসু। নিজের ছেলের অসুখ হয়েছে বলেই কি এত উতলা হয়ে পড়তে হয়? আপনি নিজে একজন শিক্ষিত পুরুষ মানুষ হয়ে যদি এমন করেন, তাহলে আপনার স্ত্রী যে আরও করবেনই। আসুন। তিনজনে নিঃশব্দ পদসঞ্চারে ভিতরের দিককার একখানি ঘরে ঢুকিল। সে ঘরে স্তিমিত আলো, শুভ্র বিছানার উপর একটি ক্ষুদ্র শিশু ঘুমাইয়া আছে। একজন নার্স আলোর নিকট ঝুঁকিয়া হাতের রিস্ট ওয়াচটার সেকেন্ডের কাঁটার দিকে চাহিয়া শিশুর নাড়ির স্পন্দন গুনিতেছে। কেমন দেখলেন? আমার মনে হচ্ছে ক্রমশ ভালোর দিকে যাচ্ছে। আপনি দেখুন, এই খাতাটায় টেম্পারেচারের চার্ট এবং আরও অন্যান্য বিষয় সমস্তই লেখা রয়েছে। দেখছি। দেখুন, আপনি ততক্ষণ একটু গ্লুকোজ তৈরি করুন। ডাক্তার শিশুর শয্যাপার্শ্বে বসিয়া বহুক্ষণ নিবিষ্ট চিত্তে তাহাকে পরীক্ষা করিয়া কহিলেন, মিস্টার বোস, আর কোনো ভয় নেই। ভগবানের দয়ায় আপনার ছেলের জীবনের আশঙ্কা কেটে গেছে। আপনি যেটাকে নিঝুম ভাব বলে ভয় করেছিলেন, সেটা আর কিছুই নয়, ক্লান্ত শরীরের গাঢ় ঘুম। আপনার স্ত্রী কই? এ ঘরে তাঁকে দেখতে পাচ্ছি নে। যান, তাঁকে শিগগির খবর দিয়ে আসুন। আমি বলছি, কাল সকালবেলা উঠে নিশ্চয় দেখবেন পূব দিকের ওই খোলা জানালাটা দিয়ে আপনার ঘরে রোদ এসে পড়েছে। সন্তোষ স্ত্রীর খোঁজে গিয়া দেখিল, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে সেই দুর্জয় শীতে কাপড়ের অঞ্চল মাত্র গায়ে দিয়া অরুণা তুলসী তলায় ধ্যান স্তব্ধের মতো বসিয়া আছে। কি পাগলামি করছো? শেষে নিজে অসুখ বাঁধিয়ে একটা কাণ্ড করে বসবে নাকি? ঘরে চলো, শোনো। ডাক্তার গুপ্ত এসেছেন। বললেন শুনিয়ে দিতে খোকা ভালো আছে। তার আর কোনো ভয় নেই। তুমি এইমাত্র খোকার ঘর থেকে আসছো? হ্যাঁ। সে আমার বেশ শান্তভাবে ঘুমোচ্ছে তো? খুব ঘুমোচ্ছে। আর একজন নার্স এসেছে। ঠিক ঠিক ফলের রস, গ্লুকোজ, ওষুধ সমস্ত পড়ছে তো? হ্যাঁ, সমস্তই ডাক্তারের কথা মতো সঙ্গে সঙ্গে হচ্ছে। আচ্ছা, তুমি চলো, আমিও যাচ্ছি এখনই। সন্তোষ চলিয়া গেল।
অরুণা গলায় বস্ত্রাঞ্চল জড়াইয়া ভক্তিভরে প্রণাম করিতে করিতে কহিল, ভগবান, তুমি রক্ষা করো, আর কিছুতেই আমার বিশ্বাস নেই। গল্পটি শেষ হলো। কেমন লাগলো জানাবেন। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে আরেকটা নতুন গল্প নিয়ে। আজ আসি।